কোথায় আপনি? কতক্ষণ লাগবে বলতে পারছেন না? না, আমার প্রোগ্রাম তো ঠিক সময় শুরু করতে হবে। আচ্ছা, ঠিক আছে, আসেন। কে আছেন? একটু সুইচটা চালু করে দিবেন। আমি কথা বলছিলাম আমার টিম মেম্বারের সাথে। ঠিক জানি না কতক্ষণ নাগাদ তিনি এই সেটে উপস্থিত হতে পারবেন। আসলে আমরা সকলেই ঢাকা শহরে বসবাস করি। ঢাকা শহর অনেকের কাছে স্বপ্নের শহর, অনেকের কাছে স্বপ্ন হারানোর শহর, অনেকের কাছে সুখের শহর, অনেকের কাছে বেদনার। আর আমাদের কাছে যারা আমরা কর্ম করে খাই কিংবা যারা আমরা প্রতিনিয়ত কর্মের জন্যই ছুটে চলেছি, তাদের কাছে ঢাকা শহরের অন্যতম নাম যানজট শহর। তীব্র যানজটে যখন নাকাল ঢাকাবাসী, ঠিক তখনই প্রশ্ন আছে, কাদের গাফিলতি, কাদের জন্য এত যানজট? কোনভাবে, কোন পর্যায়ে গেলে, কোন মোটিভে গেলে সম্ভব হবে, মুক্তি মিলবে এই যানজট থেকে ঢাকাবাসীর? এই ব্যাপারটা ক্যাপচার করেন, এই ব্যাপারটা ক্যাপচার করেন। আপনার সামনে দেখছেন একটা অটো চালকের ব্যবহার কত ক্ষিপ্ত। এই পাশের থেকে আইসি আনতাছে বাংলাদেশের অধিকাংশ মানুষ, মানে তোমার 100 ভাগের মধ্যে 50 ভাগ মানুষ হলো লুলা, আতুর কানা। এরা সবাই রোডে নামছে এই অটো লইয়া। এদের কোনো দেখলা কেমন করলে তোমার সাথে এরকম হাজার মানুষেরা মাইরা যায়। আবার এরাও মারা পড়ে, বড় বড় নেতা ফেতাগো কাছে। এখন যারা নেতা হয়েছে তাগর মাঝখানে আটকাই দিল গাড়ি, সেদিন 20,000 টাকা জরিমানা করলো। এখন এইবারটা তো একা আইছে, এবার তো 10 জন নিয়ে নাই। আর যে গাড়ি প্রাইভেট গাড়ি ছিল তারা 3 জন ছিল। এখন দাঁড়ায় গেছে হ্যান্ডসাম, ওর পিছে আরো 5 জন খাড়াইছে, অগো সাপোর্টও করছে। এই গরিবের সাপোর্ট করার কেউ নাই। আর অটোটা আমাদের মানে আওয়ামী লীগ যেটা কইরা গেছে, আমাদের সরকাররা, মানে যেই সরকারে আছে সেই সরকারে খারাপ, কোন সরকার বাংলাদেশে ভালো না। সবার আগে যানজট নিয়ে যখনই কথা বলি, সবার আগে প্রশ্ন আসে, কি কারণে, কি জন্য এই যানজটের সৃষ্টি? নানান জনের নানান মত তো থাকতেই পারে, কিন্তু সবচেয়ে বহুল আলোচিত মতামত হলো ঢাকা শহর রাজত্ব করছে অটোরিকশা নামক একটি যানবাহন। ঢাকা শহরে যত অটোরিকশা আছে, হ্যাঁ, তাদের কিন্তু কোনো অনুমোদন নাই। আমরা কিন্তু বাইক চালাই বা সিএনজি চালাই, আমরা কিন্তু ঢাকার রোডের একটা ট্যাক্স কিন্তু আমরা দিয়ে থাকি। এদের কিন্তু কোনো কিছু নাই। আর সব থেকে বড় কথা, এদের হচ্ছে অটোরিকশা, যেটা হচ্ছে পিকআপের মাধ্যমে টান দিলেই মনে করেন তারা হুন্ডার সাথে পাল্লা লাগায়। এখান থেকে যাতে লইছি তো এখান থেকে আইছি, ওদিক থেকে তো যাওয়া যায় না, এখান থেকে আমরা আইছি না। আমি বেশিরভাগ ওই পাশে দিয়ে যাই, মনে করেন হঠাৎ এখন এটা ফাইসেই উঠে গেছে আর কি, কিন্তু আমার থেকেও তো ভয় লাগতেছে, আমি কিন্তু তাকিয়ে আছি। তারপরে এই দিক দিয়ে চলাটা ঠিক না, কিন্তু তারপরে এখন যাইতেছি মনে হয় রানিংয়ে ফাইসেই উঠে গেছে আর কি। মনে ভাই আসে সবাই দেখে, আমি ওইখান থেকে বলে থেকে আইছি, আমি অন্যায় উল্টো করতে অন্যায়, এটা স্বীকার করতেছি আমি। তো এক হিসাবে উনাদেরই হইতেছে, মনে করেন না ড্রাইভারদেরই হইতেছে। রং সাইডে তো চলার কোনো নিয়ম নাই, তাও মনে করেন এখন আমরা হাঁটার পথে উঠে গেছি, দেখছি উঠে গেছি আর কি। দেখেন, উনি শুরুতে ওই মাথা থেকে আসছে উল্টা পথে, তো মাঝখানে আসছে তো আর গাড়ি ঘোরানোর কোনো সিস্টেম নেই। আমি একবার বলছিলাম যে এই পাশ দিয়ে না, যে ওই পাশ দিয়ে যাওয়াটাই ভালো। বললো যে এই দিক দিয়ে চলে আসে, আর ওখানে ঘোরানোর সিস্টেম নেই। আমাদের সবারই উচিত রোড পার হয়ে ওই পার থেকে গাড়িতে ওঠা, কিন্তু দেখা যায় মাঝে মধ্যে সময়ের কারণে বা রাস্তায় জ্যামের কারণে উল্টা পথ দিয়ে ওনারাও যায়, আমরাও ভুল করি, একই ভুল। এটা ভবিষ্যতে তো খুবই খারাপ। এর আগেও কিছুদিন আগে এখানে একটা দুর্ঘটনা ঘটছে, প্রায় এখানে দুর্ঘটনা ঘটে এই উল্টো গাড়ি চলার কারণে। কিছুদিন আগে দেখছি একটা লোকও মারা গেছে।
এরকমটা হয়, কিন্তু এই জিনিসটা ঠিক করা দরকার, আমাদেরই দরকার। তো পাবলিক এলাকা, এখানে তো অনিয়ম আর নিয়ম কে দেখবে? এখানে যে যার মতন করে চালাইতেছে। এখন আপনি একটা অটোওয়ালার কিছু বলবেন, উনি দেখা গেছে এই এলাকার, আপনি ধমক দিব। পুলিশ নেই, ট্রাফিক নাই, এখানে যার মতন করে যে চলতেছে। এখানে নিয়ম কে মানবে আর অনিয়ম কে দেখবে? হ্যাঁ, উল্টা আসছি মানে আমাদের তো না ওই এই পারস থেকে বাইরে হইতে গেলে এই উল্টাই বাইরে হইতে হবে। এখান দিয়ে উল্টা পথে আসা ঠিক না, আর আসতেও চাই না। যে আসার সময় তো অনেক রিস্ক, অনেক ভয় হচ্ছিল যে কি না কি হয়। ওই গাড়ি দিয়ে আসি, ওনারা আসে জন্য আমরা আসি আর কি। ইউটার্ন আছে মানে ওই আপনার হলো এই শ্যামলী পার হয়ে ওখানে ইউটার্ন আছে। এখন এই পাশ দিয়ে গাড়ি তাহলে সব বন্ধ করে দেওয়া উচিত, যে উল্টা আসা যাবে না। গাড়ি ওই জায়গাতে ভালো আটকে দেওয়া দরকার, যে এই দিক দিয়ে গাড়ি উল্টা যাবে না, গেলে এই দিকে দিয়ে যেতে হবে। এখন কে বন্ধ করবে? এখানকার পুলিশ প্রশাসন আছে, তারাই তো করবে। পুলিশ প্রশাসন যদি এটা দায়িত্ব নেয় তাহলে তো মনে করেন যে তোমার উল্টা আসতে পারবে না, গাড়ি ধরবে। মানে রিক্সের উপরেই চলতে আছে সব। জানে যে রিক্স, এইখানে সব কিছুতে রিক্স। যে একটা গাড়ি সামনে দেয় ঘুরাই দেবো, ঢুকাই দেবো, এটা রিক্স হওয়ার পরও মানে রিক্স মাইনেই সবাই চলতেছে। আমি যতটুকু সচেতন, অনেকেই সচেতন না, কথা বুঝছেন না। আমিও ঘুরে আসি, কিন্তু এই যে ভদ্রলোক চলে এলেন, দেন দ্রুত গতির গাড়ি যাচ্ছে, যে কোনো সময় গাড়ি বাড়িতে ফেলাই দিবে। তারপরে এখানে এলো ময়লার ডাস্টবিন, এই ডাস্টবিনের ময়লা রাস্তায় নেমে আসে। বিশেষ করে অটো, হুন্ডা আর আমিন বাজারের প্রাইভেট কারগুলি, এরা সবসময় উল্টে আসে। বিশেষ করে রাত্রে বেশি সমস্যা হয়, কারণ ওই দিক দিয়ে লাইট মারে, এই দিক দিয়ে পিছনে দ্রুত গতির গাড়ি চলে। মানে এই ছোটো গাড়িওয়ালাদের খুবই সমস্যা। আর আমাদের এই ভাঙা ব্রিজের এখানে মানে পার হওয়ার কোনো ব্যবস্থা নাই, এখানে বেলি ব্রিজ নাই। আর ইউটার্ন ঘুরে আসতে হয় 1.5 কিলোমিটার দূর থেকে। এই জন্যই কিন্তু মানুষ অপরাধ করে। মানুষের অপরাধ করার একটা যুক্তি আছে, এই কারণেই মানুষ অপরাধ করে, নাইলে মানুষ অপরাধ করতো না। যদি মনে করেন 1/2 কিলোমিটার হইতো, মধুমতির সামনে দিত, তারপরও আমার মনে হয় যে সাধারণ মানুষ তারা ঘুরেই আসতো। একবারে পাক্কা আমি হুন্ডায় যাই আসি, আমি মাইপে দেখছি একবারে 1.5 কিলো ঘুরে তারপরে এই উদ্দেশ্য এদিকে রওনা দেওয়া লাগে। ট্রাফিক অনেক নিয়ন্ত্রণ করে, তাহলে এই যে উল্টা রিক্সাগুলি আসতো না। আপনি দেখেন, এই যে দেখেন একটু দেখেন, ওইদিকে দেখেন, এই যে উল্টা গাড়িগুলি আসতেছে। এটা কি শুধু মানে এই ওদেরই গাফলিতি, না সরকারেরও গাফলিতি আছে, কর্তৃপক্ষের গাফলিতি আছে না? কেন হাইওয়ে রোডে উল্টা রাস্তায় গাড়ি আসবে? অনেক সময় যাত্রী বলে যে এখানে নামবো, একটু রং সাইডে নামে দাও, ওদিক দিয়ে নামবো, ওই পাশে নামবেন, এই পাশে নামবেন। আমরা তো বাধ্যতামূলক হয়তো যাত্রীর মন রক্ষা করার জন্য নামাইতে হয়। এই এখানে তো যানজট হইতেছে না, দেখলে আর জাম থাকলে আমি এখানেই নামা দিতাম। এটাই যাত্রী তো হলে ঘুরে নিয়ে নামা দিতে হবে, যাত্রীকে তো ভোগান্তি করা যাবে না। সব থেকে বড় কথা হচ্ছে অটো রিক্সা এই রাস্তার জন্য না, মেন রাস্তার জন্য না, কারণ এগুলো হলো ইলেকট্রিক চালিত, ইঞ্জিন চালিত। এরা হুন্ডার সাথে, গাড়ির সাথে, প্রাইভেটের সাথে ওভারটেকিংয়ের চেষ্টা করে, যে কারণে যত দুর্ঘটনা হয় তা কিন্তু অর্ধেক দায়ী কিন্তু এই অটো রিক্সাগুলা। আপনার সামনে দেখছেন একটা অটো চালকের ব্যবহার কত ক্ষিপ্ত। এখন এই চালকটা যখন মনে করেন রাস্তায় থাকে, যখন মানুষের সাথে খারাপ আচরণ করে, বা সেও তো একটা এগ্রেসিভ মুডে থাকে, তো রাস্তাঘাটে তো তখন তো এমনি যানজট বাঁচবে, একজন আরেকজনের লাগায় দিয়ে যানজট সৃষ্টি করে। ওই যে দেখা গেছে রিক্সা সেগুলা দাঁড়ায় আবার জায়গা, কারণ এইগুলার কারণে জ্যামটা একটু বেশি হয়। এটা চালকের দায়িত্ব। আমি চালক, আমার একটা দায়িত্ব আছে না, আমি রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকলে পিছনে গাড়িগুলো জ্যাম হবে না? তার যেমন ওই গাড়ি ঘোড়া লাগে, গাড়ি ঘোড়া মহলেন জাম বাজারও আয়া, ওই যে অটোডি আছে, কিছু অটো রিক্সা আছে, ওটি জাম বাজার আছে প্রচুর। রাস্তার মাঝখানে যাত্রী পথে যাইতেছি, যাত্রী দেখতেছি আশেপাশে আছে কিনা, এই জন্য যে না, অবশ্যই এটা আমার অবশ্যই ভুল হয়েছে, কেননা আমি আপনাদের দেখতে যে আমি বের করে দাঁড়াইছি। এখানে যানজট হয়, রাস্তাঘাট চিফা, রাস্তাঘাট ভাঙ্গা, এরপর দিয়া আইন শৃঙ্খলা কেউ ঠিক নাই, অটো রিক্সা। এখানে মানুষের বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতেছে, আর রাস্তায় ফুটপাতে দখল করে ব্যবসা করতেছে।
এক সময় এই রাস্তার রাজা ছিলেন ট্রাফিক পুলিশ, কিন্তু এখন রাস্তার রাজা ব্যাটারি চালিত অটোরিকশাওয়ালারা। তারা যেন কারো বাধা মানতেই চান না। কি তাদের যুক্তি, কি বলতে চান তারা? ব্যাটারি চালিত অটোরিকশার পক্ষে বা বিপক্ষে কোনো পক্ষেই আমাদের কোনো মতামত আমরা পোষণ করছি না, কিন্তু এই অটোরিকশাদের ফলে যে যানজট সৃষ্টি হচ্ছে এবং অদক্ষ, বয়সে কম, তাছাড়াও বিভিন্ন নেশাগ্রস্ত মানুষরাও যে এই দিনের বেলায় অটোরিকশা চালাচ্ছে তা কিন্তু অবশ্যই বলা যায়। সেই সকল জায়গা থেকে অটোরিকশা চালকদের মতামতই বা কি? তারাই কি যানজটের আসল কারণ, নাকি অন্য কোনো কারণেও যানজট ঘটে? চলুন তাদের মুখ থেকে শুনে আসি। তারা পদক্ষেপ নেওয়া এখন আগে ছিল, এখন সরকার পতন হয়ে গেছে যে সেই কারণে আপনার ধরেন এই লাইনটা এখন শৃঙ্খলা নাই, কোনো লাইনে কোনো লোক নাই। ওনার একদম রোডের মাঝখানে, কারণ 3টা লেন না এখানে রাখাটা উচিত হয় নাই, এখানে একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো। যাত্রীরা রোডের মাঝখানে গাড়ি বের করে খাড়া করে লায়, সাইডে না কোনো কিছু না, দোস্ত যাত্রী কই? যাত্রীরও দোষ আছে, আমারও দোষ আছে। যদি আমরা ওইখানে গাড়ি সিরিয়ালটা রাখি, যাত্রী সেখানে যায় না, যাত্রী এখানে দাঁড়িয়ে যে গাড়িটা ঘুরে আসে ওই গাড়িটাতে চড়ার জন্য দাঁড়িয়ে থাকে। আমরা ওইখানে সিরিয়াল দিতে যাত্রী পাইতেছি না। এখন আমরা তো ওই জায়গায় যা দাঁড়ায় থাকি, তাহলে আমরা অবশ্যই এখানে যাবো। আমিও তো ড্রাইভার, হেও মানুষ, আমিও মানুষ। আমরা ওইখানে যেদিনকে একদিনকে লাইন দিব, আপনারা থাকবেন মিডিয়ার, আর দেখেন যাত্রী এখানে দাঁড়িয়ে থাকে না ওইখানে যায়, আপনারা একদিনকে পরীক্ষা করেন। আমরা সিরিয়াল দাঁড়াবো। শেখ হাসিনা পাশ করে গেছে 10টা অটোওয়ালা কাগরে প্রতিবন্ধী করে, বাংলাদেশের সবাই কি প্রতিবন্ধী? সবচেয়ে বড় বিষয় হলো ঢাকা শহরের যারাই যানজট সৃষ্টি করছে তারাই আবার যানজট নিয়ে সমাধানের পথ খুঁজছে। অর্থাৎ জনগণ যদি সচেতন না হয় তাহলে কি সরকার কিংবা প্রশাসন অথবা সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট এই জনদুর্ভোগ কমাতে পারবে? প্রশ্ন রইল আপনাদের কাছে। যাদের রয়েছে এত অভিযোগ কিংবা যাদের জন্যই এই তীব্র যানজট অর্থাৎ জনগণের, শুনবো তাদের কথা। তবে তাদের কথা শোনার আগে একটি কথা বলে রাখতে চাই, এই জনগণ যারা কিনা নিত্য নৈমিত্তিকভাবে ফুটওভার ব্রিজ ব্যবহার না করে রাস্তার ঠিক মাঝখান দিয়ে হেঁটে চলে যায় এবং সময় সংক্ষিপ্ততা কিংবা কষ্টের সামান্য একটু কষ্টের কারণে তারা রাস্তার মাঝখান দিয়ে চলাচল করে, রাস্তা পারাপার হয়, সেই জনগণ আসলে দোষ দেয় কাদেরকে? সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট, সরকার নাকি প্রশাসনকে? সেই ব্যাপারটি তাদের মুখ থেকেই শুনে আসি। চলুন। সিস্টেমে আসলে অবশ্যই মানুষ সিস্টেমের মধ্যে চলবে। আমরা কেন ফেরাই না? আমরা তার একবার দুইবার ঘুরাইলে, 3 দিন ঘুরাইলে ঠিকই সে ঘুরে যাবে। আমরা ঘুরাই না কেন? আমাদের সদ ইচ্ছা নাই, সরকারেরও সদ ইচ্ছা নেই। আমাদেরও তো দোষ আছে, যেহেতু আমরা যদি বলতাম যে এখান থেকে যাবো না বা ওদিক দিয়ে ঘুরে যাও, সেই তো আসতো না। শুধু আপনি ব্যক্তির দোষ দিতে পারবেন না। আমার সমাধান হলো আমরা নিজেরাও ঠিক হতে হবে এবং পুলিশ প্রশাসনের লোকেরা যদি এখানে যদি ভালো মতো যদি ঠিক করে দেয় তাহলে ঠিক হয়ে যাবে। মানুষ অবশ্যই আইন ফলো করবে, কিন্তু আমাদের দেশে আইনই নাই। অবশ্যই মানুষের চলাচলের জন্য ফুটওভার ব্রিজ অবশ্যই দরকার। মানে আমার মনে হয় যে আজকের থেকে হইলে আজকের থেকেই ভালো, কারণ অনেক অ্যাক্সিডেন্ট, অনেক বয়স্ক মানুষ যাইতে পারে না, মহিলারা পার হইতে পারে না। এই সময় যানজট সৃষ্টি হচ্ছে এবং ব্যাঘাত ঘটতেছে, তারা যাত্রী উঠাইতেছে, নামাইতেছে, অনেক রকমের সমস্যা হইতেছে, কারণ তারা তাদের যাত্রীর জন্য উঠাইতেছে, যাত্রী তার প্রয়োজনে গাড়িতে উঠতেছে, আর তারা নিয়মতান্ত্রিকভাবে নিয়ম লঙ্ঘন করে এই কাজগুলো করতেছে। এখানে তো আমাদের সব কিছুই তো বিশৃঙ্খলা আমাদের দেশের। এটা সুনির্দিষ্টভাবে যারা এটা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আছে, তারা নির্দিষ্ট বিধিবিধান এবং আইন প্রয়োগ সংস্থা এবং সবাই যদি সর্বোপরি একসাথে এটা নিয়ে কাজ করে সচেতন থাকে, তাহলে এটা সঠিক সমাধান, এছাড়া সমাধান নাই। কারণ এই জাতীয় সমস্যাগুলো একার পক্ষে সমাধান করা সম্ভব না কারোর। এখানে তো কোনো দায়িত্বই নাই গে, এখানে দায়িত্বশীল কোনো লোক নাই যে যেমনি পারে দেখেন না গাড়ি জাম লাগা হলায়, যে এই ডাইনে বামে যেমনি পারে অমনি ঢুকায় গাড়ি। আসলে কি পারাপারের ক্ষেত্রে এই ধরনের ওপেনলিভাবে পারাপার হওয়াটা তো অনিরাপদ, কারণ যে কোনো সময় জীবনের ঝুঁকি থাকে। কারণ আমার একটা টাইমিং থাকে যে একটা গাড়ি আসবে, এটা আমি সতর্ক হয়ে চললাম, তারপরে ওই গাড়ির স্পিডটা আমি বুঝতে পারলাম না, বা একটু ভুলবশত কানে হেডফোন বা মোবাইল রাখলাম, অন্য দিক দিয়ে একটা গাড়ি আসতে পারে, মানে সম্পূর্ণ এটা রিস্ক।
তারপরে এখানে যেহেতু কোনো ওভার বা ফ্লাই বা পার হওয়ার কোনো ব্যবস্থা নাই, এখন এইবারে তো পারে মানুষ যাইতে হলে তো যাবে, জীবনের রিস্ক নিয়ে যাবে, তাই যাচ্ছি এই জন্যই। কিন্তু এটা তো ক্ষতি, জীবনের যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হইলে সারা জীবনের জন্য একটু ভুলের জন্য শেষ। এখন যদি এখানে ওভারব্রিজ থাকতো, ফুট ওভারব্রিজ থাকলে তো আর এইভাবে মানুষ পারাবার হইতো না। এখন প্রয়োজন দেখেই তো মানুষ এইভাবে পারাবার করে। এটা অনেক রিস্ক জায়গা, কিন্তু ওই যে তাড়াহুড়া তো সবারই। ওখানে কি করবো বলেন, একটা ফুট ওভারব্রিজ হোক, তাইলে আর এরকম সমস্যা হইব না। এটা তো ভুল ভাই, এখন এটা আপনি কয়জনে বইলাইয়া করবেন? আমি এই যাই, আমি গাড়ি বামে চাপাই দিছি, ওই গাড়ির মধ্যে থুয়া দিছে, ওর পিছে এসে আর একটা রাখবো, তখনই তো জামটা সৃষ্টি হইতেছে। এখন এই জায়গা তো মনে করেন এই যে রাস্তাটা সিঙ্গেল, এই জায়গাটায় এই গাড়িটা এসে পাতাল লগা দিতেছে, তারা করে থুয়া দিল, এই জায়গাটা এরকম ভাবে জামটি সৃষ্টি হয়, বুঝেন না? আমাকেও দোষ আছে, ট্রাফিকেরও দেয়। এই যে তো সার্জেন্ট পুলিশ আছে কোনো জায়গায়, দেখছেন এই পর্যন্ত সার্জেন্ট এই যে যার মতন থুয়া দিতেছে গাড়ি, এই জন্যই ট্রাফিক জ্যামটার রাস্তা। ট্রাফিকের একটা দায়িত্ব আছে না, যে এরকম মনে করেন যে হেন এই যে বাস টার্মিনাল বানাচ্ছে হচ্ছে, দেখেন যেমনি পার অমনি গাড়ি থামায় যাত্রী লইতেছে, এই যে মানুষ পার হইতেছে, কোনো সিঙ্গেল নাই মিঙ্গেল নাই, যে যেমনি পারতেছে অমনি যাতায়াত করতেছে। রিক্স নেয়, দোষ সাধারণ মানুষেরও ট্রাফিকেরও, কারণ ওরা যদি নিয়ন্ত্রণ করে তাইলে ওরা ফিরবো, আমরা ফিরুম। এই তো গেল জনগণের কথা। শুধু কি জনগণ, যারা রয়েছেন দায়িত্বে, অর্থাৎ রক্ষকই যদি হয় ভক্ষক, তখন ঠিক কি হয়? ট্রাফিক পুলিশের বিপক্ষে সাধারণ জনমনে নানান প্রশ্ন তো আছেই। তাদের উৎকোচ নেওয়া এবং উৎকোচ নিয়ে গাড়ি ছেড়ে দেয়া, তাছাড়াও ফিটনেসবিহীন গাড়ির অভিযোগ তো অহরহ। সে বিষয়ে আমি কথা নাই বা বললাম। বর্তমান সরকার কিন্তু একটি বড় পদক্ষেপ নিয়েছে। সেই পদক্ষেপটি নিয়ে এর আগে কেউ কথা বলেছেন কিংবা এর আগে কেউ নোটিস করেছেন কিনা তা আমার জানা নেই। সেই পদক্ষেপটি হলো শিক্ষার্থীদেরকে পার্ট টাইম ট্রাফিকে কাজ দেওয়া হয়েছে। সেই সকল শিক্ষার্থীরা খুব ভালোভাবেই দায়িত্ব পালন করছে বলে আমাদের কাছে তথ্য আছে, কিন্তু টেবিলে থাকা তথ্য আর বাস্তবতার চিত্র হতে পারে ভিন্ন। তাই চলুন শুনে আসি যেই সকল শিক্ষার্থীরা দায়িত্ব পালন করছেন রাস্তার মোড়ে মোড়ে পার্ট টাইম জব হিসেবে, তাদের মুখ থেকেই শুনি তাদের দায়িত্ব পালনকারে কি পরিমাণ অভিযোগ তাদের রয়েছে এবং তাদের দায়িত্ব পালনে কি কি ধরনের সীমাবদ্ধতার মধ্যে তারা যাচ্ছেন। আপনি দেখবেন অনেক পয়েন্টে হচ্ছে আইল লাগাই দিছে, মানে যেই পয়েন্টে হচ্ছে গিয়া বেশিরভাগ জ্যাম হইতো সেগুলোকে একটু সামনের দিকে নিয়ে যায় ইউটার্ন করে দিছে, যেদিক দিয়ে হচ্ছে জ্যাম কমবে। আর এখন হচ্ছে গিয়া ট্রাফিক সিগন্যালটা মানার জন্য হচ্ছে গিয়া অনেক বেশি ফোর্স দেওয়া হচ্ছে মানুষদের। আমাদের দেশে সবারই ড্রাইভিং লাইসেন্স আছে, ড্রাইভিং শিখছে, আসলে কতটুকু শিখতেছে আমি জানি না। আমি যতটুকু দেখেছি সবাই হচ্ছে গিয়া দালালের মাধ্যমে নিজেদের ড্রাইভিং লাইসেন্সটা নেয়। আসলে যে আমাদের জীবনে ড্রাইভিং লাইসেন্সটা কতটা গুরুত্বপূর্ণ এটা আপনি বাইরে গেলে দেখবেন। বাইরের দেশে ড্রাইভিং লাইসেন্স ছাড়া কিন্তু আপনি একটা গাড়ি চালাতে পারবেন না, কিন্তু বাংলাদেশে কিন্তু অনেক অহরহ চালাচ্ছে। একটা বাস ড্রাইভারেরও কি বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স আছে কিনা আমার জানা নেই, থাকলেও দেখবেন সেগুলোর হচ্ছে গিয়া মেয়াদ গেছে গা। তো আর হচ্ছে গিয়া সিগন্যাল মানার কথা, প্রত্যেকটা সার্জেন্ট থেকে শুরু করে টিআই থেকে শুরু করে সবাই চেষ্টা করতেছে যে যাতে আবার বাংলাদেশে ট্রাফিক সিগন্যালটা মেনটেন করে চলতে পারে, এই জিনিসটা ট্রাই করতেছে। যেমন এই যে আপনি এখন দেখতে পাচ্ছেন এই বাসটা এখানে থামার কিন্তু কথা না, এই বাসটা থামবে বাস স্ট্যান্ড। বাংলাদেশে মানে আমি বলবো না শুধু বাস মালিক বা বাসদেরই দোষ, আমাদের দেশে কিন্তু সেরকমের বাস স্ট্যান্ড জায়গা নাই, সেটা মেক করা খুবই দরকার। তারপরে অটো, যেটা মেইন, অটোর জন্য কিন্তু অনেক বেশি জ্যাম হচ্ছে। এরা যেখানে পারে সেখানে ঢুকে যাচ্ছে, যেইভাবে পারে সেইভাবে চালাচ্ছে, যা পারছে তা করছে। ওদের কিন্তু কোনো নাই, লাইসেন্স নাই, ওদের গাড়ির কোনো নাই। একটু আগেও একটা অটো আজকে আমরা ছেড়ে দিচ্ছিলাম যে আচ্ছা ঠিক আছে, ও বললো গলি দিয়ে যাবে, ও গলি দিয়ে বলে এখান দিয়ে কিন্তু ইউটার্ন নেওয়ার কোনো সিস্টেম নেই, এখানে কিন্তু অনবরত গাড়ি চলছে। ও মাঝখান দিয়ে, এই যে আপনি দেখেন, ও কিন্তু মাঝখান দিয়ে ঢুকে যাওয়ার ট্রাই করে। এতে কিন্তু যাত্রীর যেমন ঝুঁকি থাকে, সাথে ড্রাইভারের তো থাকি। এই জিনিসটা আমরা ট্রাই করতেছি আস্তে আস্তে যাতে ঠিক করা যায়। অটোর বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিচ্ছি। অটো যখন আন্দোলন হয়েছিল, অটোর একটা আন্দোলন হয়েছিল, আই থিঙ্ক আপনারা দেখছেন, সেখানে হচ্ছে গিয়ে ওরা বলছে, আমরা বলেছিলাম সরকার থেকে যে অটো উঠায় দিবে, কিন্তু ওরা বলছে যে না, ওদেরকে জাস্ট গলিতে চালাইতে দেওয়ার একটা কথা বলা হয়েছিল, কিন্তু ওরা এখনো মেইন রোডে উঠতেছে। সেটার বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিচ্ছি যে
ওদেরকে ডাম্পিংয়ে দিয়ে দিচ্ছি বা তার কেটে ছেড়ে দিচ্ছি, যাতে নেক্সট টাইম ওরা মেন রোডে না ওঠে। এতে যেমন জনগণ কিছু আছে খুশি হইতেছে, কিছু আছে বিরক্ত হচ্ছে, কারণ তাদের যাতায়াতে একটু সমস্যা হচ্ছে। আমি বলবো আপনি দেশের জনগণ, আপনার উচিত আমাদেরকে সাপোর্ট করা, আমাদের সাথে সাপোর্ট দিয়ে কাজ করা। আপনারা যতটা পারেন অটো অ্যাভয়েড করবেন। অসচেতনতা, যা অহরহর গাড়ি বাংলাদেশে ইচ্ছা মতন মানুষ টাকা পাচ্ছে কিনছে, এই জিনিসটা কমাইতে হবে। গাড়ির দাম আরও বাড়ায় দেওয়া উচিত আমার মতে, যাতে সবাই অ্যাফোর্ড না করতে পারে। আর হচ্ছে গিয়ে বাসগুলো আরও ঠিক করা উচিত। না, বাসগুলো ঠিক করলে মনে হয় না অনেকে গাড়ি কিনবে। মানুষ তো আসলে কমফোর্টের জন্যই গাড়িগুলো কিনতেছে, কমফোর্টভাবে যাবে। ঢাকা শহরে একটা বাসও আমার মনে হয় না যে কমফোর্টেবল বা হচ্ছে গিয়া আপনি সুন্দরভাবে যাওয়ার মতন। আর আমরা হচ্ছে গিয়ে অন্য গাড়ির বিষয়ে যেটা করছি, সার্জেন্টরা মামলা দিচ্ছে যাতে নেক্সট টাইম তারা এই ভুলটা না করে। বেশি করে বাইকদের তারা হচ্ছে নিজেদের মন মতন গাড়ি চালায়, তাদের বিরুদ্ধে চেষ্টা করতেছে। ইনশাল্লাহ হোপ সুন বাংলাদেশ ঠিক হয়ে যাবে। ঢাকা শহরে যানজট নিরসনের এক প্রধান উপায় হচ্ছে অটো রিক্সার, যেগুলো অটো ইঞ্জিন চালিত রিক্সা, এগুলাকে নিয়ন্ত্রণ করতে হবে আগে সর্বপ্রথম। এগুলার জন্য কিছু বাধা নিষেধাজ্ঞা, কিছু আইন প্রণয়ন করে দিতে হবে। এরা যাতে রাস্তায় চলতে পারে, আমরা চাই না যে এরা না খায় মরে যাক, একটা কাজ যাতে করে খেতে পারে, তাদেরকেও একটা বৈধতা, একটা লাইসেন্স করে দেয় গভর্নমেন্ট, ঠিক আছে? আমাদের যেমন নাম্বার প্লেটের জন্য 24,000 টাকা আমাদের ব্যয় করতে হয়, তাদেরও একটা নাম্বার প্লেট করে, একটা সিএনজির যেমন নাম্বার প্লেট আছে তাদেরও একটা নাম্বার প্লেট দিয়ে তাদের একটা স্বীকৃত প্রদান করুক, তাদেরও একটা রুলস অ্যান্ড রেজুলেশনের মাধ্যমে রাস্তাঘাটে গাড়ি চালাক। ঈদ আসে ঈদ যায়, রোজায় সকলে বসে একসাথে ইফতার করাটা প্রতিটা পরিবারের যেন একটি স্বপ্ন। সেই স্বপ্নের বাস্তবায়িক রূপ অনেকের মধ্যেই দেখা যায়, অনেকেই সেই স্বপ্নকে গড়ে তোলে সত্যি। কিন্তু আমাদের সমাজে, আমাদের চোখের ঠিক সামনে এমন একটি প্রফেশন আছে যারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ঈদ যায়, কোরবানি যায়, তবু যেন তাদের ডিউটি শেষ হয় না। হ্যাঁ, বলছি ট্রাফিক পুলিশের কথা। নানান অভিযোগ তো আমরা দিতেই পারি তাদের নানান অনিয়ম, দুর্নীতি কিংবা বিভিন্ন কিছু নিয়ে তাদের পক্ষে বিপক্ষে নানা অভিযোগ আমরা করতেই পারি। কিন্তু এই করার জায়গার পরেও তারা যে আসলে কখনো কোনো ছুটি পান না, তারা যে আমাদের সেবায় সর্বদাই নিয়োজিত, সেই বিষয়টি কি অস্বীকার করার কোনো উপায় আমাদের রয়েছে? ট্রাফিক পুলিশ, যাদের কথা শুনলেও কয়জনই বা আমরা শুনি। ট্রাফিক পুলিশ যদি একটি কথা বলেন যে গাড়ির কাগজপত্র দেখান, তাতে আমাদের রাজ্যের বিরক্তি, চোখে মুখে যেন এক ধরনের পাওয়ার পলিটিক্স। তাছাড়াও ট্রাফিক পুলিশ যদি কোনো একটি ইনস্ট্রাকশন আমাদেরকে দেন এবং যে সকল গাড়ি ফিটনেসবিহীন এবং যে সকল গাড়ির কাগজপত্র ঠিক নেই, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, ট্রাফিক পুলিশ যখনই সেই সকল কাজ নিয়ে কাজ করতে চায়, জরিমানা করতে চায়, তখনই চলে আসে ঊর্ধ্বতন কোনো মহলের ফোন। সে হতে পারে ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা। তখন বলুন তো, একজন ট্রাফিক সার্জন, তার কতটুকুই বা ক্ষমতা, সে কতটুকুই বা করতে পারে? ছেড়ে দিতে হয় সেই কাগজ যেই গাড়ির নেই তাকে, এবং ফিটনেসবিহীন গাড়ির পিছনে, প্রতিটি ফিটনেসবিহীন গাড়ির পিছনেই তদন্ত করে পাওয়া যায় বড় কোনো হাত। তাদের হাত এতটাই বড় যে তারা কিন্তু গালি খায় না। জনগণের যেই অভিযোগ, জনগণের যেই গালি খাওয়ার ব্যাপারটা, সেটি ওই ট্রাফিকের সার্জন কিংবা ট্রাফিকের টিআই পর্যন্তই যেন সীমাবদ্ধ। আমরা শুনতে চাই, আমরা ট্রাফিকের কাছেও শুনতে চাই তাদের মতামত কি, ট্রাফিক পুলিশ কি বলতে চান সেই ব্যাপারটিও আমরা জানতে চাই। অতএব চলে যাই এখন ট্রাফিক পুলিশ কি বলছে তীব্র এই যানজট মোকাবেলায়, আসলে করণীয় কি। আসসালামু আলাইকুম, আমি সার্জেন্ট আলামিন। আসলে এখানে দায় দেওয়ার মতো সবাই দায়ী, বিশেষ করে আমাদের প্রশাসনিক বিষয়টা বলি আমি, আমাদেরও মনে করেন কিছু দায়বদ্ধতা আছে। আমাদের ফোর্স কম, সব জায়গায় আসলে ফোর্স দেওয়া সম্ভব হয় না। আপনারা জানেন, একটা রাস্তা যখন মেন রাস্তা, এর অনেকগুলো আপনার থাকে, লিঙ্ক রোড থাকে। এখন ঢাকা শহরে যে অবৈধ যে যানবাহন, বিশেষ করে রিক্সা, আপনার টেসলা বলি আমরা, এই যে অটো যেগুলো রেজিস্ট্রেশনবিহীন, এগুলা যত্রতত্রীরা চালায়, সুযোগ পাইলেই ঢুকে যায়। আপনি একটা গাড়ি সোজা যাবে, দেখবেন হুট করে একটা রিক্সা ঢুকে পড়ছে। এখন আমার ওখানে লোক দরকার, এই পর্যাপ্ত এই লোক, এটা আমাদের একটা সীমাবদ্ধতা আসলে। আর দায় বলতে দায় সবারই, বিশেষ করে যারা চালায়, যারা চালক, এদেরই দায় বেশি।
এরা যদি ঠিকমতো চালায়, আইন কানুন মানে, তাহলে এই যানজট থাকবে না। আমাদের যারা স্যাররা আছে, স্যাররা যথাযথভাবে দিক নির্দেশনা প্রদান করে। আমরা স্যারদের ওই নির্দেশনা অনুযায়ী সবাইকে বলি। এখানে আমরা এদের রেগুলার বলি, আপনারা এই যে আমাদের যে ম্যাপটা করে দেওয়া হয়েছে, আপনারা ওদিক থেকে ঘুরে যান। এরা মানে না। এখন এই দোষটা আমি কাকে দিব? রেজিস্ট্রেশন বিহীন যে গাড়িগুলা, এগুলো আমরা যদি ধরি, কাগজপত্র দেখাইতে না পারে, যেহেতু কাগজ নেই, আমরা যথাযথ ব্যবস্থা নিই। আর যেগুলো যে রেজিস্ট্রেশন সহ যে গাড়িগুলো আছে, বিশেষ করে বড় গাড়ি বা মোটরসাইকেল, এগুলো আমরা চেক করি এবং এদের যদি কাগজপত্র দেখাইতে ব্যর্থ হয়, যদি হেলমেট না থাকে, এগুলো আমরা যথাযথ ব্যবস্থা নিই। আপনি দেখবেন এই যে আমার লোক কাজ করছে, সরাই দেয়, এপাশ থেকে ওপাশে গেলে আবার দেখবেন একটা দুজন দাঁড়ায় যায়। মানে এত পরিমাণে এই আপনার এই টেসলাগুলো হয়েছে, এগুলো কন্ট্রোলের বাইরে। আটকায় না ঠিক তা না, আমরা আটকায় ব্যবস্থাও নিই। আপনি এই বিশেষ করে আমার এরিয়া, আমি যেহেতু মোহাম্মদপুরে আছি, আপনি মোহাম্মদপুরে হিসাব করে দেখবেন প্রায় 12 থেকে 15 লাখ আপনার এই অটো রিক্সা এগুলো চলে। আপনি কয়জনকে ধরবেন? সকলের কথা শুনলাম, তবে প্রশ্ন, তার উত্তর যেন পেলাম না। তবে কি দোষ ভাগ্যের? দোষ মানুষের না, জনগণের না, প্রশাসনের না, ডিপার্টমেন্ট না, রোডস অ্যান্ড হাইওয়ের কারো দোষ না। তবে কি দোষ আমরা বাঙালি, আমাদের জন্ম বাংলাদেশে, আমরা ঢাকায় বাস করি, দোষটা কি আমাদের ভাগ্যের? জিজ্ঞেস করেছিলাম। প্রয়াত এক সাংবাদিককে আমি এই প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম। তিনি উত্তরে একটি খুব চমৎকার ঘটনা আমাকে বলেছিলেন। ঘটনাটা দিয়েই আজকের অনুষ্ঠান শেষ করতে চাই। ঘটনাটা ঠিক এরকম। বাংলাদেশে যখন যানজট নিরসনে কমিটি করা হয়, তখন কমিটিতে যাদেরকে রাখা হয়, আমি কারো প্রতি অশ্রদ্ধা করছি না, কারো জ্ঞান, অভিজ্ঞতা কিংবা পড়াশুনোকে আমি খাটো করছি না, শুধু বলতে চাই, বাংলাদেশ যানজট নিরসন কমিটি করা হয়েছে বহুবার। বহু সরকারের আমলে নানান কমিটি করা হয়েছে এই যানজট নিরসনের জন্য। কিন্তু একটি প্রশ্ন আপনাদের কাছে করছি, ওই সাংবাদিক যেই প্রশ্ন আমাকে করেছিল, সেই উত্তর আমার কাছে ছিল না। প্রশ্ন থেকে যায়, যারা কোনোদিন যানজটে পড়েইনি, যারা নামার আগে রাস্তা ক্লিয়ার করা হয়, অথবা যারা সারাক্ষণ এসি গাড়িতে চলাফেরা করে, গাড়িতে উঠলেই যাদের কাজ থাকে সামাজিক যোগাযোগ মাধ্যম স্ক্রল করা অথবা তাকে নিয়ে কোনো নিউজ হয়েছে কিনা সেই বিষয়টা দেখা, সেই সকল মানুষ কি আসলেই যানজট নিরসনে যথাযথ ভূমিকা রাখতে পারবে বলে আপনারা মনে করেন? বরং সেই সকল কমিটিতে কি তাদেরকে রাখা উচিত নয় যেই চাচা 30 বছর ধরে বাংলা রিক্সা চালাচ্ছে এবং ঢাকা শহরের অলি গলি সব চেনে? সেই চাচা কি ভালো সমাধান জানে না, যানজট কিভাবে সমাধান করতে হয়? প্রশ্ন রইল আপনাদের কাছে। প্রশ্ন রেখেই আজকের পর্ব শেষ করছি এবং আরেকটি ব্যাপার বলতে চাই, যেই ব্যাপারটি না বললেই নয়। শিক্ষিত মানুষগুলো যখন ফুটওভার ব্রিজ ব্যবহার করে না, সামান্য পথ যেটি কিনা ধরুন 1 কিলোমিটার সামনে থেকে ইউটার্ন আছে, সেটি ব্যবহার না করে পাওয়ার পলিটিক্স যেখানে তিনি খাটাতে চান এবং তিনি বলেন যে এতটুকু রাস্তা রং ওয়ে দিয়ে গেলে কোনো সমস্যা নাই, আমার তো অনেকেই আছে আত্মীয় স্বজন পরিচিত বন্ধু বান্ধব যারা কিনা বড় বড় পদে আসীন হয়ে আছে, সেই সকল মানুষগুলোর জন্য কি যানজট তৈরি হয় না? তারা কি যানজটের জন্য দায়ী নয়? এই প্রশ্ন রেখে আজ এখানেই শেষ করছি। সারা দাও বাংলাদেশের নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো নাগরিক সমস্যা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। আমি মোহাম্মদ আবু আবিদ। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।